যে জেনারেল আজিজ কর্নেল শহীদকে বলছেন সিটিং আর্মি চিফ যে তারেক সিদ্দিকী সবগুলি গুম খুনের জন্য দায়ী, এবং তিনি ইঙ্গিত দিচ্ছেন যে এই গুম খুনের নির্দেশ আসছে কার কাছ থেকে? শেখ হাসিনার কাছ থেকে। ইতিহাস যখন বর্ণনা করব তখন নির্মোহভাবে ইতিহাস বর্ণনা করতে হবে, এখানে কোনো পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নাই। এবং সেই সময় বিএনপিকে ভাঙতে ডিজিএফআই কে ব্যবহার করা হয়েছিল। কাজে ডিজিএফআই এর যে ডাইরেক্ট পলিটিক্সে অংশগ্রহণ এটা শুরু হয়েছিল ১/১১ সরকারের সময়। তখন দুটো নাম আপনারা সবাই চেনেন, আপনাদের অনেকের কলিগ ছিলেন, ব্রিগেডিয়ার বারী এবং মেজর জেনারেল আমিন। এই দুইজন বিএনপিকে ভাঙার জন্য সর্বভাবে চেষ্টা করেছে মান্নান ভূঁইয়ার মাধ্যমে। এরপরে ২০০৮ সালের নির্বাচন হলো। সেই নির্বাচনে ভারতের সাথে চুক্তি মোতাবেক হাসিনাকে নির্বাচনে জয়লাভ করানো হলো, বিপুল বিজয় করানো হলো। এবং এই বিজয়ে আরেকজন সামরিক কর্মকর্তা এখানে ভূমিকা রেখেছিলেন, তার নাম বলা আবশ্যক। তিনি বর্তমানে সম্ভবত পলাতক, লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ। লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ এটার সাথে জড়িত ছিলেন ২০০৮ সালের নির্বাচনের সাথে। এরপরে হলো ২০০৯ সালের বিডিআর ম্যাসাকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা আমার সাথে দ্বিমত করতে পারেন, বিডিআর ম্যাসাকারের মাধ্যমে ভারত এবং আওয়ামী লীগ তারা বিডিআর এর সৈনিকদের ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর মরাল ভেঙে দিতে সক্ষম হয়েছিল। পরবর্তী ১৫ বছর যে ফ্যাসিবাদী শাসন আমরা দেখেছি এবং সেনাবাহিনী চুপচাপ বসে ফ্যাসিবাদী শাসন দেখেছে, তার মূলে ছিল বিডিআর ম্যাসাকার। আমি বিশ্বাস করি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন গবেষক হিসেবে, বিডিআর ম্যাসাকার না হলে বাংলাদেশ সেনাবাহিনী ১৫ বছরের ফ্যাসিবাদী ইন্ডিয়ার দালাল শাসন বরদাস্ত করত না। বরদাস্ত করেছে শুধুমাত্র বিডিআর ম্যাসাকারের কারণে। কাজে বিডিআর ম্যাসাকারের প্রকৃত বিচার হওয়া আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি কথা বলা আবশ্যক, বিডিআর ম্যাসাকারের যে বিদ্রোহ হয়েছিল বা বিদ্রোহকে উপলক্ষ করে যে ম্যাসাকার করা হয়েছিল, এই বিদ্রোহে ডাইরেক্টলি আওয়ামী লীগের হাত ছিল এবং শেখ পরিবারের হাত ছিল। তাদের প্রত্যেকের নাম এসছে, শেখ তাপসের নাম এসছে, শেখ সালিমের নাম এসছে, কিন্তু কারো বিচার হয় নাই। এবং আওয়ামী লীগের ডাইরেক্ট হাত থাকা মানে কি? তার মানে হচ্ছে এটার সাথে ভারতের হাত ছিল। কারণ আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে বাংলাদেশে কোনো পার্থক্য নাই, যা আওয়ামী লীগ তাই ভারত বাংলাদেশে। কাজে এরা মিলিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মোরাল শেষ করে দিয়েছে ওই ৪৮ ঘন্টার মধ্যে। এরপরে যেহেতু বিডিআর ম্যাসাকারে আওয়ামী লীগের যোগসূত্র ছিল এবং আওয়ামী লীগ সাকসেসফুলি বিডিআর ম্যাসাকার করতে পেরেছে এবং এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ সেনাবাহিনীর তরফ থেকে সেইভাবে উচ্চারিত হয় নাই, যারা প্রতিবাদ করেছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল এবং অন্য ব্রাদাররা তার প্রতিবাদ করে নাই। এই জন্য শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত করতে পেরেছিল। এবং এই অবস্থাতেই বেগম জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা সম্ভব হয়েছিল। ক্যান্টনমেন্টের তার লিগ্যাল বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে এবং সেনাবাহিনী চুপচাপ সেটা দেখেছে। কারণ ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উৎখাত করা হয় ২০১০ সালের নভেম্বর মাসে, আর ২০০৯ সালে বিডিআর বিদ্রোহ সংগঠিত হয়ে গেছে। কাজেই সেই সময় সেনাবাহিনীর এই মরাল জোরটা ছিল না যে তারা বেগম জিয়ার প্রতি এই অন্যায়ের প্রতিবাদ করতে পারে। তারা সেই অন্যায়ের প্রতিবাদ করে নাই এবং ওই সময় আয়নাঘর নির্মাণও কিন্তু হয়ে গেছে। তার প্রমাণ আমি নিজে, কারণ র্যাবের যে আয়নাঘর, সেই আয়নাঘরে আমি একদিন ছিলাম। কাজে সেই আয়নাঘরে ২০১০ সালের জুন মাসে আমি একদিন ছিলাম। র্যাব ১ নম্বর হেডকোয়ার্টারের আয়নাঘর, যেখানে কিছুদিন আগে আমাদের ডক্টর ইউনূস সাহেব ভিজিট করে এসছেন, ওই জায়গাতে আমি একদিন ছিলাম। সো এই আয়নাঘর ২০১০ সালেই তৈরি করা হয়ে গেছে। এরপরে আমরা আসি ২০১১ থেকে ২০২০। এই সময়কে আমি মনে করি, আপনারা সব সেনাবাহিনী কর্মকর্তারা বসে আছেন, আমার সাথে দ্বিমত করবেন, কিন্তু আবারও বলি আমি একজন ইতিহাসবিদ। ইতিহাসবিদের দৃষ্টি দিয়ে আমি বলবো, এই সময়টা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সব থেকে লজ্জার সময় ২০১০ থেকে ২০২০। কারণ বাংলাদেশ সেনাবাহিনী এই সময়
একের পর এক ভুয়া নির্বাচন হতে দিয়েছে। এই সময় একের পর এক বাংলাদেশের সাথে ভারতের চুক্তি হয়েছে, একতরফা চুক্তি। বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়া হয়েছে ভারতের কাছে। সেনাবাহিনী একটা কথাও বলে নাই, বরং সেনাবাহিনীর কিছু কিছু উচ্চাকাঙ্ক্ষী অফিসার হাসিনার সাথে হাত মিলিয়ে এটাকে ইম্পোজ করেছে। তার প্রমাণ আপনাদেরকে একে একে আমি দিয়ে দিই। এই সময় 2014 সালের একদলীয় নির্বাচন হয়েছে, সেনাবাহিনী চুপ করে থেকেছে, অন্যদিকে তাকিয়ে থেকেছে। একদলীয় নির্বাচন হতে দিয়েছে। যে একদলীয় নির্বাচনের কথা বলে মঈন মাসুদ 1/11 কু করেছিল, সেই একদলীয় সরকার একদলীয় নির্বাচন 2014 সালে হলেও সেনাবাহিনী একটু শব্দ করে নাই। এটা ইতিহাস, এটা বাস্তবতা। তারপর মেজর জেনারেল তারেক সিদ্দিকী একটা গং তৈরি করেছিল সেনাবাহিনীর ভিতরে, এবং তাদেরকে দিয়ে তারেক সিদ্দিকী পুরো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করেছে, যার মাধ্যমে যার উপর ভিত্তি করে আল জাজিরা তাদের বিখ্যাত যে নিউজ বের করলো, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। সেখানে দেখা গেল তারেক সিদ্দিকী কিভাবে সেনাবাহিনীকে ধ্বংস করেছে। এবং সেই সময় যিনি আর্মি চিফ ছিলেন জেনারেল আজিজের সাথে তার এক বন্ধু লন্ডনে যে থাকে কর্নেল শহীদ, তার সাথে কথোপকথনে আমরা দেখেছি যে জেনারেল আজিজ কর্নেল শহীদকে বলছেন, সিটিং আর্মি চিফ, যে তারেক সিদ্দিকী সবগুলি গুম খুনের জন্য দায়ী, এবং তিনি ইঙ্গিত দিচ্ছেন যে এই গুম খুনের নির্দেশ আসছে কার কাছ থেকে? শেখ হাসিনার কাছ থেকে। অর্থাৎ আর্মি চিফ, সিটিং আর্মি চিফ, তিনি বলছেন যে অবৈধ প্রাইম মিনিস্টার নিজে গুম খুনের নির্দেশ দিচ্ছেন, এবং এগুলি ইমপ্লিমেন্ট করছে কে? ইমপ্লিমেন্ট করছে এখন যিনি জেলে আছেন মেজর জেনারেল জিয়া, এবং এটা করাচ্ছে মেজর জেনারেল তারেক সিদ্দিকী। কাজে ওই সময় ডিজিএফআই যে কাজগুলো করেছে সেটা বাংলা সরাসরি, আমি মনে করি গণতন্ত্র বিরোধী তো বটেই, মানবতা বিরোধী তো বটেই, তার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কাজ করেছে ওই সময় ডিজিএফআই 2010 থেকে 2020 সাল পর্যন্ত।